আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিওটা একটু ভিন্ন ধরনের করতে চাচ্ছি বিকজ আমার সাথে একজন আমার খুব কাছের মানুষ, আমার একজন বন্ধু, ব্রাদার এবং আপনাদের খুব প্রিয় একজন মানুষ, খুব পরিচিত এবং তাকে আমি মাঝে মাঝে আমরা সবাই বলি একজন সেলিব্রিটি হয়ে গেছে। সে একটা গণমাধ্যমের একদম নাম করা একজন ওয়ান অফ দ্য বেস্ট জার্নালিস্ট এবং সে পৃথিবীর আমরা যেখানে আছি, বাঙালিরা যারাই আছি, যেই দেশে আছি, তাকে সবাই চেনে। সে ক্রাইসিস নিয়ে কথা বলে, সে আপনাদের কোনো কোথাও যুদ্ধ হয়, পলিটিক্স নিয়ে কথা বলে, কিন্তু কারো ফরে কথা বলে না। সে কথা বলে মানুষের জন্য, সে কথা বলে জনগণের জন্য, সে কথা বলে ন্যায় বিচারের জন্য। বাট সেই জায়গায় কিছু কিছু আমরা সবাই বাধা পেয়ে যাই। সেও হয়তো চলার পথে অনেক সময় বাধা পায়, বাট সে আমার খুব কাছের বন্ধু। আমি তাকে কোনো ইনভাইটেশন আনি নাই, আমরা সব সময় একসাথে হ্যাং অ্যারাউন্ড করি। উই আর ফ্রেন্ডস, উই আর আ ফ্যামিলি। সো তাকে আমরা আজকে ফ্রাইডে, তো বাসায় বসে আছি, গল্প করছিলাম, ভাবলাম যে এই ভিডিওটা একটু করে ফেলি, কিছু প্রশ্ন তার কাছে রাখি। সে হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট গাই। তো মাঝে মাঝে আমরা বসে যখন আড্ডা মারি, তো তখন ওকে আমি জিজ্ঞেস করি বেশ কিছু প্রশ্ন। সো এই প্রশ্নগুলো আমি আমার ভিডিওতে তুলে ধরলাম যেন আপনারাও একটু শুনতে পারেন। আমি পরিচয় করে দিচ্ছি, সাগর। হ্যালো, সাইফুর রহমান সাগর, ফেস দ্য পিপল। সাগর, আমার কিছু প্রশ্ন আছে। যে আসলে আমরা তো তুমি তো অনেক বছর থেকে বাইরে আছো, কানাডা থাকো, ইভেন তুমি অন অ্যান্ড অফ করো, বাংলাদেশে থাকো, এবং বাংলাদেশে তুমি এখন তোমার অফিসও আছে, এবং তুমি বাংলাদেশে কতদিন হলো তুমি বাংলাদেশে এখন আসা যাওয়া করছো? এই তো আন্দোলনের প্রায় 1.5 বছর পর তো বাংলাদেশে আসলাম। এখন বাংলাদেশেই বেশিরভাগ থাকা হয়, মাঝে মধ্যে যাওয়া হয় দেশের বাইরে, এইভাবেই আছে। আচ্ছা, তুমি এই কতদিন গ্যাপের পরে তুমি বাংলাদেশে আসছো? প্রায় 9 বছর পর। আচ্ছা, 9 বছর পরে তুমি আসছো। 9 বছর বাংলাদেশ আর আগের 9 বছর আগে যেই বাংলাদেশ, হোয়াট ইউ হ্যাভ ফাউন্ড দ্য ডিফারেন্ট? ডিফারেন্ট বলতে ইনফ্রাস্ট্রাকচারাল ডিফারেন্ট আছে, মানুষের মধ্যে ডিফারেন্ট আছে। আপনি কোনটা জিজ্ঞাসা করতে যাচ্ছেন? সব কিছু মিলিয়ে সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয়, এটি খুবই স্বাভাবিক। এটি একদম সকল দেশেই, সকল সমাজে, সকল স্তরে সবসময় পরিবর্তন। মানুষ এবং সমাজ এবং ইনফ্রাস্ট্রাকচার সব কিছুই পরিবর্তনশীল। সেই হিসেবে বাংলাদেশ যথেষ্ট পরিবর্তন হয়েছে। 9 বছর আগে আমি দেখেছি তখন এই আপনার মেট্রো স্টেশনের মেট্রো লাইনের কাজ শুরু হয়েছিল। আমি মাত্র শুরু হওয়া দেখে গেছি, এখন এসে দেখেছি মেট্রো হয়েছে, খুব চমৎকার মেট্রো লাইন হয়েছে, তারপরে অনেকগুলি ফ্লাইওভার হয়েছে, মানুষের যাতায়াতের সুবিধা হয়েছে, সহজ হয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম ঢাকাতে আমি দেখেছিলাম হয়তো সর্বোচ্চ 2 কোটি মানুষ, আমি এসে দেখেছি 3 কোটি মানুষের এখানে বসবাস শুরু হয়েছে। সুতরাং পরিবর্তন হয়েছে, তবে আশার প্রত্যাশার সেই জায়গাটা আমরা যেতে সম্পূর্ণ হয়নি। আচ্ছা, তোমার কথা যেটা আছে সেটা হলো, তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক সংকটটা কি? মানবিক সংকট। একটু এলাবোরেট করো। মানুষের মানবিক যে একটা বৈশিষ্ট্য ছিল, আমরা যেটি আশা করি যে সব কিছুর ডেভেলপমেন্ট হলো, মানবিক ডেভেলপমেন্টটা খুব কম হয়েছে। আমরা এখন আর মানুষের সাথে মানুষের যে একটা সামাজিক দায়বদ্ধতা বলুন, সামাজিক সম্পর্ক, তারপরে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে তো আমরা এখন খুব ডিটাচড হয়ে গেছি। আমরা আর এখন আগের মতো আমার আপনার ছোটবেলা যেভাবে কেটেছে এভাবে নিশ্চয়ই আর আগের আমাদের বর্তমান সময়টা নেই। এটাতে কেউই। এইটা কি মনে হয় না যে মানুষগুলি এখন আমরা খুব একাকী হয়ে গেছি? হ্যাঁ, সেটা তো আছেই। এই পরিবর্তন তো বড় ধরনের পরিবর্তন, বড় ধরনের একটা ধাক্কা। কারণ আমার আপনার এইজের মানুষগুলি আসলে আমরা সেই 90-এর আগের যে সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন দেখেছি, আমরা সেই একই বয়সে আমরাই আবার দেখছি সামাজিক বন্ধন এবং পারিবারিক বন্ধনের ছিন্ন বিচ্ছিন্ন একটি অবস্থা। আমরা এই অ্যাপার্টমেন্টে আপনি আছেন, আপনি নিজেও বলতে পারবেন না আপনার পরবর্তী অ্যাপার্টমেন্টে কে থাকে, কে
বসবাস করছে, তারা কারা, তাদের পরিচয় আপনি জানেন না। আপনি না শুধু এরকম সব মানে রাজধানীমুখী বসবাস যারা করে, যারা লাইফস্টাইল যাদের আছে, তারা অনেকেই জানে না যে আপনার প্রতিবেশীর নাম কি, প্রতিবেশী কারা। এই যে একটা বড় ধরনের আমাদের গ্যাপ, হ্যাঁ, প্রতিবেশীও গ্যাপ আমরা তৈরি হয়েছে, এটার বড় ধরনের একটা ইম্প্যাক্ট আমাদের সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে পড়েছে। তাহলে এই যে আমাদের মানে পারিবারিক যে একটা অ্যাটাচমেন্ট ছিল একটা সময়, আমরা যখন একান্নবর্তী পরিবার রাইট, সেটা নাই। আমরা যদি ডিনার করতে হতো, লাঞ্চ করতে হতো, বা ডিনারের সময় যখন ছুটির সময় একসাথে থাকতাম, সবাই লাঞ্চ করতে হতো, ডিনার করতে হতো, আবার একসাথে টিভি দেখতাম, হ্যাঁ, একসাথে বসে গল্প করতাম। এই দিনগুলি নাই কেন? এইটা কি বেশি এটা কি সোশ্যাল মিডিয়ার উপরে আমরা দায়বদ্ধতা দিব, নাকি আমরা বেশি নিজেকে আপগ্রেডেড করে ফেলেছি, নাকি আমরা কোনো কিছু পিছনে দৌড়াচ্ছি? আমরা এই সবগুলি এখানে কাজ করছে। বিশেষ করে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের মানে জমি বা আমাদের যে প্রপার্টি, আমাদের বসবাসের যে জায়গা, আমাদের খেলাধুলার জায়গা, আমাদের নিজেদের চলাফেরার জায়গা, এগুলো সংকুচিত হয়ে গেছে। আপনি দেখেন যারা এখানে আছেন, যারা দেখছে, তারা সবাই যদি মানে স্বীকার করে, যার যার গ্রামের বাড়িতে গিয়ে যদি সবাই দেখে যে প্রত্যেকটা বড় বড় উঠান, যে উঠোনগুলিতে আমরা খেলতাম এক সময়, সেগুলো কিন্তু আগের মতো নাই। না, এখন তো নাই। এখন উঠোনের উপরে ঘরবাড়ি হয়ে গেছে। এখন কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড় দিতে চায় না। এখন রাস্তাগুলোর উপরে সবাই দেয়াল তৈরি করেছে। সবাই চায় নিজের, শুধুমাত্র আমাকে নিয়েই থাকতে চাই, আমি আর কোনো প্রতিবেশীকে দেখতে চাই না। প্রতিবেশীর সাথে সবসময় ঝগড়া বিবাদ লেগেই আছে। অথচ আমরা ছোটবেলায় দেখেছি কোনো বর্ডার ছিল না, আমাদের বাড়ি থেকে এই বাড়ির থেকে ওই বাড়ি দেখা যেত। ট্রু। আমি গ্রামে বড় হয়েছি, অন্ততপক্ষে 15 বছর বয়স পর্যন্ত আমি গ্রামে ছিলাম। ওই সময়টাতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা সময় মানুষের জীবনে, সবচেয়ে বেশি মানুষকে সারাটা জীবন যে স্মৃতিগুলি মানুষকে তাড়িয়ে বেড়ায়, সেই সময়টুকু আমি গ্রামে ছিলাম। আমি দেখেছি যে মানুষের প্রতি মানুষের কি মহব্বত ছিল, কতটা অ্যাক্সেস ছিল। আমরা দেখা যাচ্ছে ভাত খেতাম, ঘরে ভালো ভাত তরকারি থাকলেও ওই অন্য বাড়ির অন্য ঘরের তরকারিগুলো অনেক ভালো লাগতো। আমরা আমাদের প্লেট নিয়ে অন্য ঘরে চলে যেতাম। এটা একটা খুব মজার একটা ছিল। তাদেরকে বলতাম, হ্যাঁ, তারা গেলেও কি চমৎকার ভাবে আমাদেরকে ওয়েলকাম করতো। স্বাভাবিক ছিল, কোনো ধরনের ছিল না, মানে জড়তা ছিল না। এখন এটি কল্পনাও করা যায় না। এখনকার জেনারেশন যারা আছে তারা কল্পনাও করতে পারবে না যে আমরা মানে ভাত খেতাম নিজের ঘরে, তরকারি আনতাম আরেক ঘর থেকে, এরকম মানে একটা বন্ধন ছিল, স্বাভাবিক বন্ধন ছিল না। এই বন্ধনটা আবার এই জেনারেশনে আবার দেখছি যে কিটি পার্টি না কি বলে, একজন খাওয়া নিয়ে যায়। না, এখন এটাকে একটু আপগ্রেডেড করে ফেলছে। আধুনিকতা তখনও ছিল, কিন্তু এই আধুনিকতা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, এটি হলো সম্পূর্ণভাবে নিজেদেরকে অন্যদের থেকে কতটা দূরে রেখে নিজের আধুনিকতাটাকে মানে বাস্তবায়ন করা বা এটাকে জাহির করার যে একটা মনোবাসনা, এটি তখন ছিল না। তখন আমরা দেখেছি যে সবাইকে নিয়ে কিভাবে, আত্মীয় স্বজনকে নিয়ে কিভাবে আমরা নিজেদের ভালোবাসাকে ভাগ করে খেতে পারি, চলতে পারি, এটাই ছিল তৎকালীন সময়ের কালচার। আচ্ছা সাগর, তুমি তো অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হও এবং অনেক ধরনের তোমার কাছে প্রশ্ন করি বেশি আমি। আচ্ছা, হ্যাঁ, প্রশ্নও করো অনেক কিছু, এবং তোমাকেও অনেকে প্রশ্ন করে, এবং আমি দেখি সোশ্যাল মিডিয়াতে তুমি ওটার অ্যান্সার ইনস্ট্যান্টলি দিয়ে দাও, এবং উইচ ইজ ভেরি গুড পার্ট অফ অ্যাবাউট ইউ। বাট আমার একটা কিছু জিনিস তোমার কাছ থেকে মাঝে মাঝে, হয়তো আমরা যখন বসি ফ্রেন্ডলি কথা বলি, ওই প্রশ্নগুলি এত বেশিভাবে করা হয় না। বাট তোমার কাছে আমি যেটা ফিল করি যে তো মানে মানুষ এখন বিদেশে যাওয়ার জন্য প্রবণতা কেন এত বাড়ছে? সবাই দেশ ছেড়ে চলে যাচ্ছে কেন? এটা ওই যে একই কারণে। আগে মানে আমি বারবার কেন আমাদের পুরনো সংস্কৃতিকে টানছি, কারণ আগে একটা সময় ছিল আত্মীয় স্বজনের প্রতি একটা দায়বদ্ধতা ছিল, দায়িত্বশীলতা ছিল। ধরেন আত্মীয় স্বজনের মধ্যে কেউ একটু দুর্বল ছিল, তাকে কিন্তু সহযোগিতা করতো। অন্য আত্মীয়রা যারা সবল ছিল তারা কিন্তু দেখতেই যেত। একজনের বাড়িতে যখন শুনতো যে একজন অসুস্থ, সেই অসুস্থ মানে আপনি বেড়ানোর কালচারকে আপনি কল্পনা করতে পারছেন এখন? না।
আপনার মনে আছে আমরা কিন্তু আমাদের খালার বাড়িতে বেড়াতে যেতাম, Right, right. কয়েকদিন থাকতাম, রাইট রাইট আমরা মানে ওনারাও আসতো আমাদের ওনারা বাসায় আসতো, হ্যাঁ এবং তৎকালীন সময় কিন্তু হুট করে চলে আসতো, হ্যাঁ। এটা একটা অন্যরকম আনন্দ ছিল। এটা একটা সেলিব্রেশন করতাম আমরা সবাই হ্যাঁ, মিলে। আমরা এবং- পিঠা বানাতাম আর শীতের সময়, মানে ওটা একটা ইভেন্ট ছিল আমাদের। মেহমান যখন আসতো তখন ভাবতাম মাস্ট কিছু একটা নিয়ে রাইট আসছে। রাইট মানে হাতে করে কোনো নিয়ে মিষ্টি আসছে, বা কোনো কিছু মিষ্টি নিয়ে আসতো, এই যে একটা আনন্দ Right, ছিল। right, এখন right. আপনি দেখেন মানে সেই আনন্দ, সে মানে সারপ্রাইজিং এক্সপেকটেশন এখন আর নাই। এখন ফোন করে চলে আসতেছি, True. এখন আসতেছি, তখন মানে এসে কিন্তু থাকবো না, চলে আসবে বিকেলে, কারণ সবাই ব্যস্ত যার যার। কারণ আজকে সকালের থেকে যদি আপনি ইনকাম করা না শুরু করেন, কালকে কি খাবেন সেটি আমরা জানি না, এমনটা একটা টানাপোড়েন অবস্থাতে। আপনি বিদেশের কথা বলেছেন, একই কারণে। কারণ সে আগে যেমন আপনি বিপদে পড়লে আমি যেতাম, আত্মীয় স্বজন বিপদে পড়লে একে অপরকে সহযোগিতা, এখন একটি নাই, এখন তেমন ভাবে নাই। True. এখন কি করতে হচ্ছে, আপনি একটা সন্তান একটু বড় হচ্ছে, তাকে বিদেশে পাঠিয়ে দিতে হচ্ছে, কারণ কেউ আগের মতো আপনাকে সহযোগিতা করছে না। সুতরাং নিজের মানে জীবন বাঁচানোর জন্য, নিজের জীবনকে নির্বাহ করবার জন্য আপনার নিজের সন্তানের উপরে নির্ভরশীল হতে হচ্ছে। সে কারণে মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এই যে একটা অভাব, যদি বলি আমি, আমাদের মানে নিজেদেরকে জীবনকে পরিচালিত করবার জন্য অভাবের কারণেই আমরা খুব অল্প বয়সের মধ্যেই আমাদের সন্তানদেরকে আমরা বিদেশ পাঠিয়ে দিই। কারণ হলো আমাদের এই সন্তানের উপরে নির্ভরশীল হতে হবে, আর বিদেশ ছাড়া তো আমাদের কর্মসংস্থান মানে নির্ভরশীল সন্তানের উপরে বিদেশে পাঠাবো, নির্ভরশীল হতে হবে ইন হোয়াট ক্যাপাসিটি? দেখেন, এটা আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমাদের এখন বাংলাদেশে মানে প্রবাসী বলুন আর বিদেশে গিয়ে ইনকামের উপর নির্ভরশীল প্রায় ৮০% মানুষ, ৮০% মানুষ। এবং আনফর্চুনেটলি, আনলাকিলি, এটাও বাস্তবতা, একটা বাবা চায় তার সন্তান অনেক বড় হোক, কিন্তু একটা সার্টেন লেভেলে এসে ওই পিতা তখন আর নিজের সন্তানকে আর সেই আশানুরূপ জায়গায় পৌঁছানোর সেই স্বপ্ন নিয়ে সামনে এগোতে পারে না। রাইট। তাকে অবশ্যই তাকে তার সন্তানের উপর নির্ভরশীল হয়ে যেতে হয়। এটিও একই কারণে হয়তো দেখা যাচ্ছে যে আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটি লক্ষ্য করবেন, আমরা এখন আর মানে ওই ধরুন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন বড় হোক, রাইট, সেটি আমরা চাই না। ওকে। সো তুমি বলছিল যে আমাদের যেই আগের যেই ফ্যামিলির সাথে আমরা সেলিব্রেট করতাম, রিলেটিভদের সাথে যে সেলিব্রেশন করতাম, উইদাউট এনি নোটিস কিন্তু চলে আসতো। এক্স্যাক্টলি। আমাদের আগে এখন আর ফোন করে আগের মতো না, আগে এখন যে ফোন করে বলতে হয় সাগর বাসা আছো কি না, আসতেছি, আগে কিন্তু উইদাউট নোটিসে চলে আসতো, ফোনও ছিল না, কোনো কিছু ছিল না, এই সেই দরজার মধ্যে কলিং বেল দিয়েই বাসা ঢুকে গেল। আর আমরা সবাই রুম থেকে বের হয়ে খালা আসছে, খালু আসছে, চাচা আসছে, চাচি আসছে, থিংস ওয়ার ডিফারেন্ট, তাই না? এটাকেই বলে বাঙালির সংস্কৃতি, এটাকে বলে বাংলাদেশি সংস্কৃতি। আমরা অতিথি পরায়ণতা ছিল আমাদের মধ্যে, রাইট। আমরা আপ্যায়ন করতে ভালোবাসতাম। আমার মনে আছে, মানে আপনার সবারই মনে থাকবার কথা, আমার ছোট্ট গ্রামীণ জীবনের কথা যদি আমি বলি, যখনই আমরা কোথাও যেতাম, আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম, তখন তারা প্রতি ঘরে ঘরে কিন্তু আবার দেখা যাচ্ছে যে আমরা এই গবাদি পশু পালনের একটা বিষয় ছিল, মুরগি পালনের একটা বিষয় ছিল। রাইট রাইট রাইট। দেশি মুরগিকে একদম সাথে সাথে জবাই করে তাজা তাজা মাংস আবার ওইখানে খাওয়া, রান্না করা হচ্ছে, রান্না করা হচ্ছে, একটা গন্ধ ও সেরকম, ইয়েস, ও ইয়েস, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, সেরকম একটা মানে ইয়ামি একটা স্মেল আসতো ওই সময়। Exactly. মানে বেড়াতে যাওয়াও যেমন আনন্দ ছিল, কেউ বেড়াতে আসলেও Yes. হোস্টিং এর মধ্যে একটা চরম আনন্দ। রাইট রাইট। সেই আতিথেয়তা নাই এখন। না, আপনি দেখুন, এখন আপনি যদি যান কারো বাসাতে, এখনকার ইয়াং ছেলেপেলেরা ডিস্টার্ব ফিল করবে, রাইট। কখন যাবে, তো আমি ফোন নিয়ে আছি, আমার ফোনে নিয়ে হাই হ্যালো বলে কিন্তু চলে যাচ্ছে তার নিজের ঘরে। এখন সে আনন্দ নাই। আমি তো এখন দেখি যে বাস্তবতা। ওই কাজিনদের মধ্যে যারা আমাদের এই জেনারেশনগুলো, ইয়াং জেনারেশন, এক কাজিন আরেকটু মোবাইল নিয়ে বসে আছে, মোবাইলে বসে আছে। এই টেকনোলজি, কমিউনিকেশন নাই, বন্ডেজ নাই, এটা নাই কিন্তু ওদের ভিতরে। আর আমি একটা জিনিস আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের এই যে জেনারেশন, এটাকে আমরা এখন জেনজি বলবো নাকি ইয়াং জেনারেশন বলবো, এদের ভিতরে সেই আমরা যেরকম ইমোশনাল একটা ছিলাম, বন্ডেজ বা সম্মান, রেসপেক্ট, কেয়ারিং,
এই জিনিসটা কি হারিয়ে যাচ্ছে এই ইয়াং জেনারেশনের ভিতর থেকে? হারিয়ে যাচ্ছে না, হারিয়ে গেছে। হারিয়ে গেছে। আমরা আমাদের যে আমার আপনার জেনারেশন, আমরা এখন হারিয়ে এটাকে খুঁজছি, কোথায় হারিয়ে গেল সেই দিনগুলি। এখনো দেখবেন যে আমি আপনি বা কেন বলি আমরা 90 বা 80-র শেষের থেকে 90-এর যে দশকের, আমরা এই জেনারেশনটা এখনো পর্যন্ত 90-এর মধ্যে আটকে আছে। আপনি এখন গান যদি আপনাকে বলে যে কি গান শুনবেন, আপনি 90-এ ঘুরছেন। আপনাকে যদি বলে যে কি ফিল্ম দেখবেন, আপনি 90-এ ঘুরছেন, 80-তে ঘুরছেন আপনি কারণ তৎকালীন সময়ের ওই যে মানসিক প্রশান্তির যে একটা সময় ছিল, সব মানে কালচার থেকে শুরু করে এন্টারটেইনমেন্ট থেকে শুরু করে সব কিছু এই যে মনের মধ্যে গেঁথে আছে। রাইট। আপনি এখনকার জেনারেশনকে যদি বলেন যে তুমি একটা গান বাজাও, সে দেখা যাচ্ছে যে আজকে যেটা বাজাবে 2 দিন পর জিজ্ঞাসা করলে সে আরেকটা বাজাচ্ছে। তার মন কিন্তু স্থির না, স্টেবল না। ওরা অস্থির একটা মানসিকতা নিয়ে বড় হচ্ছে। রাইট। তো সুতরাং এই অস্থির মনে আপনি ভালোবাসা কোথাও রাখার কোনো জায়গা তো নাই। তারা একরকম মানে ক্রুয়েল একটা সেন্সেশন নিয়ে বড় হচ্ছে। তাদের মধ্যে কোনো ধরনের ভালোবাসার বা বিশেষ করে ইমোশন অথবা অ্যাফেকশন তাদের মধ্যে নাই। আপনি এই কারণে দেখবেন যে এই বাবা মাও যদি মরে যায় এখনকার, আমি মানে বলবো না এরকমভাবে, বাট আমার কাছে মনে হয় খুব কাছের আত্মীয় স্বজন মরে গেলে তাদের মধ্যে মনে হয় না যে ওই স্যাডনেসটা, ওই হারানোর বিয়োগ ব্যথাটা তার বেশি তাদের মধ্যে লালন করে। মানে এই জিনিসটা কেন ক্রিয়েট হলো? এটা কি? এটা ওয়াই ইজ দ্যাট? হোয়াট ইজ দ্য রুট? মানে এটার পিছনে কারণটা কি? এইটাই আমি মানে এটা কি বিকজ অফ দ্য এই সোশ্যাল মিডিয়া, নাকি আমরা ওয়েস্টার্ন কান্ট্রিকে অ্যাডাপ্ট করে নিচ্ছি, বা ওয়েস্টার্ন কান্ট্রিকেও অ্যাডাপ্ট করলে আমরা এটাকে আবার খুব বাজেভাবে অ্যাডাপ্ট করে নিচ্ছি? যারা ইভেন আমি একটা জিনিস খেয়াল করেছি সাগর, আমাদের কিন্তু বাংলাদেশে এখন রিসেন্টলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো ব্রেকআপ থাকেই, এটা মিনিটে এখন ব্রেকআপ হচ্ছে। আগে একটা সময় প্রেম ছিল, চিঠি দিয়ে প্রেম হতো। এক্স্যাক্টলি রাইট। একটা সময় দেখা হয়েছে, ওইটা নিয়েই স্বপ্নে, ওই দেখা হওয়ার পর 1 সপ্তাহ ইউ ক্যান স্লিপ অন ইট, 1 সপ্তাহ ধরে ওইটা নিয়ে চিন্তা করতাম। বাট এখনকার ব্রেকআপ হচ্ছে, ব্রেকআপ ইজ দ্য মেইন থিং। ডাকঘরে অথবা পোস্টম্যানের অপেক্ষায়, পোস্টম্যান যদি দেখতাম যে আমাদের বাড়ির দিকে আসছে, রাইট, ভাবতাম যে একটা চিঠি আসছে। রাইট। এই যে একটা অ্যাট্রাকশন, এই যে একটা মানে কি বলবো অপেক্ষা, এই অপেক্ষার ভালোবাসা ভালো লাগা এটা আর কিছু মধ্যে ছিল না। ট্রু, বিকজ আই হ্যাভ সিন দ্যাট। সাগর, তুমি আমার সাথে একমত কিনা যে এখন রিসেন্টলি আমি এই জেনারেশনগুলোকে আমি দেখছি, কথা বলছে, আর্গিউ হচ্ছে, তোমার সাথে আমার সম্পর্ক নাই, উই ব্রোক আপ, শেষ, রিলেশন শেষ। ইভেন সবচেয়ে মানে খুব অ্যালার্মিং যেটা আসতেছে, আমি এখন এসে 2026-এ এসে আমি দেখছি বেশ কিছু সংসার, বেশ কিছু নাম্বারস আমি রিসার্চ করে দেখেছি বাংলাদেশে, বিশেষ করে আমার এই সাবকন্টিনেন্টের মধ্যে, আমি বাংলাদেশকে নিয়ে, আমার দেশ নিয়ে আমি কথা বলবো, আমাদের দেশে 15 years, 18 years, 20 years, 12 years সংসারে ডিভোর্সেস পার্সেন্টেজ ইজ ভেরি হাই, ভেরি হাই। এই যে বন্ডেজ নাই, মানে এরপর আপনি কেয়ারিং নাই। কারণ হলো আমরা খুব অল্পতেই অনেক কিছু পেয়ে যাচ্ছি। আমাদের আরেকটা জিনিস হলো, এটাও ঠিক, ভালোবাসাটা আপনার মন তো আসলে বিভিন্ন কারণে পরিবর্তন হয়। আপনি মনের মধ্যে কাউকে যে আপনি লালন করবেন, এটার অনেক বিষয়ের উপরে নির্ভর করে। আপনি একটা অস্থির মন নিয়ে কিন্তু কাউকে স্থির রাখতে পারবেন না মনের মধ্যে। আপনি এই যে একজনকে ভালোবাসলেন, পাশাপাশি দেখা যাচ্ছে আরেকটা চয়েস আপনার একটু পরে চলে আসবে। ইয়েস, এইটাই তো হচ্ছে, কিন্তু আপনার এই চয়েসকে ডিস্টার্ব করছে। রাইট। কিভাবে আপনি এখান থেকে সরে গিয়ে তার কাছে চলে যাবেন, সেই ধরনের একটা কাজ। কিন্তু এই যে একটা নির্লজ্জ চেতনা বোধ, এটা কিন্তু আগে ছিল না। আমরা কিন্তু কাউকে যদি ভালোবাসতাম, অন্যদিকে তাকানোর আগে আমরা ভাবতাম না আমার তো একজন আছে। রাইট। এই যে অ্যাফেকশন, এই যে একটা মানে অ্যাট্রাকশন, রাইট, এটা আমাদের মধ্যে অনেক কাজ করতো, এটা এখন নাই।
একদম নাই। আপনি দেখা যাচ্ছে কাউকে ভালোবাসার কথা বলেন, এখন যদি আপনি কাউকে ভালোবাসতে চান তাহলে আপনাকে কেউ বিশ্বাসও করে না। দেখা যাচ্ছে যে আপনি আপনি আপনাকে বলবো যে না সে মনে হয় না, ওই ভালোবাসার মতো কোনো বহু- কোনো কোনো কন্ডিশন আছে, হ্যাঁ। এক্সপেকটেশন আছে, কোনো কিছু আছে। এখন কেউ আর মানে কেউ আর ওই মনোগামী নাই, রাইট। সব পলিগামিতে ভরে গেছে। ট্রু ট্রু ট্রু। এখন এই পলিগামের যুগে আপনি মনোগামী খোঁজাটা আসলে শুধু বেজলেস চিন্তা ছাড়া আর কিছুই না। এখন এটাকেই সবাই স্বাভাবিক নিয়েছে। সমস্যা হয়ে গেছে আমাদের জেনারেশন, যেটা আমরা বিভ্রান্ত, আমরা কোনটাকে অ্যাডাপ্ট করব এই কারণে আমরা একটু মানসিকভাবেও বিপর্যস্ত। আমরা দেখে এসেছি অনেক চমৎকার সামাজিক বন্ধনের একটা যুগ, রাইট। এদিকে আমরা দেখছি একটা ব্রোকেন বন্ধনের যুগ, ব্রোকেন কালচারের যুগ। কালচারের যুগ। এটার কারণে আমরাই সবচেয়ে বেশি একটা দিলেমাতে আছি, এবং যে কারণে আমরা মানসিকভাবেও অনেক বিভ্রান্ত একটা সময় পার করছি। এটা হলো আমাদের বাস্তবতা। বাট আমি জাস্ট দুই তিনটা তোমাকে কোশ্চেন করবো। সেটা হলো সাগর, নাম্বার ওয়ান কোশ্চেন, যে আমি রিসেন্টলি, তুমি তো জার্নালিস্ট, তোমার কাছে আরও বেশি রিপোর্ট আছে, যে এই ইয়াং জেনারেশনের মধ্যে একটা ছেলে একটা মেয়েকে না পেয়ে ব্রেকআপ হয়েছে, সুসাইড করছে লাইভে এসে। একটা মেয়েও করছে, একটা ছেলেও করছে। মানে আমি তোমাকে কম্প্যারিজনটা দিচ্ছি। আসলে ভালোবাসাটা কি, মানে এইটা কি এই জেনারেশনগুলি আজও বুঝতে পেরেছে আসলে ভালোবাসাটা কি? এটা বয়স একটা ফ্যাক্টর। রাইট। এই ফ্যাক্টরকে মানে আপনি যত কথাই বলেন, না, আমরা তো ওই বয়সে ছিলাম, আমরাও তো একটা সময় আমাদের সময় এরকম ঘটনা ঘটেছে। না, মানে আমাদের সময়ও কিন্তু বিষ খেয়েছে। আমার পরিচিত আমি দেখেছি রাইট। প্রেমের জন্য বিষ খেয়েছে। আপনি যত প্রেমের জন্য বিখ্যাত, রিয়াল প্রেম করে বিখ্যাত হয়েছে সেই পাস্টে, Right. এখন তো তেমন বিখ্যাত। আপনি এখন কি প্রেমের জন্য গত অন্ততপক্ষে 50 বছরে কোনো উদাহরণ তৈরি হয়েছে? রাইট। আমরা শিরি ফরহাদ বলি, লাইলি মজনু বলি, ইনকমপ্লিট রিলেশন, রোমিও ইনকমপ্লিট রিলেশন, হোয়াটএভার, মানে ভালোবাসার জন্য বড় ইতিহাস তৈরি হয়েছে লাস্ট 50 বছরে আমি অন্তত শুনিনি। তো এগুলি আগের একটা সময় ছিল, মানে গল্প হোক আর মিথ্যা হোক, ওইটা ছিল রেয়ার ওকেশনালি। বাট অন্তত পক্ষে লাস্ট মোর দেন 50 ইয়ার্স আমি শুনিনি এরকম কোনো একটা মানে উদাহরণ তৈরি হতে। রাইট। তো এই বাস্তবতার আলোকে আমি যদি বলি যে আপনি যেটা বললেন, ওই যে একটা সার্টেন এজ অফ টাইম, প্রতিটা মানুষের, আমরা তো হিউম্যান বিইং, রাইট। জন্ম হয়েছি একই রকম চেতনাবোধ নিয়ে, কিন্তু সময়, পরিবেশ এবং আমাদের কালচারের কারণে এগুলি আস্তে আস্তে কিন্তু শিফটেড হয়, আমাদের চেতনার শিফট হয়। অ্যাবসলিউটলি। আপনি যে কালচার, আপনি ডেফিনেটলি 16 বছর বয়সের আমাদের দেশের যে একটা বাচ্চার যেই চেতনা বোধ হয়, আমেরিকার বাচ্চার এই চেতনা বোধ না। কারণ কি, তার এনভায়রনমেন্ট তাকে ওই চেতনাবোধে নিয়ে গেছে। কিন্তু বাই নেচার আমরা 16 বছর পর্যন্ত বাই নেচার, বাই ক্রিয়েশন আমাদের মধ্যে একটা সিমিলার সেন্সেশন আছে। সেই সেন্সেশনটা কি? এটা হলো প্রচুর আবেগপ্রবণ। এই আবেগপ্রবণতাটা কিন্তু মানে ওই কালচার, দেশ, সমাজ নির্বিশেষে মোটামুটি একই রকম, বিকজ এটা আমরা বাই নেচার এটা আমরা পেয়ে জন্মগ্রহণ করি। সেখানে আসলে ওই মানে কোনটা ভালো কোনটা মন্দ বয়সের কারণে এই বিচারটা করতে পারাটা অনেক কঠিন হয়ে পড়ে। এটা মানে জাত পাত বা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল এই বয়সের সন্তানদের এটা হয়। তো এই ক্ষেত্রে আমি মানে এটা ডিপেন্ড করে আসলে কার ইমোশন কতটাকে নিয়ন্ত্রণ করতে পারে, এটা কারো হাত নেই। তাহলে তুমি কি বলতে চাচ্ছ ভালোবাসার কোনো মানে এই বয়সটা পর্যন্ত কারো কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি দেখেন প্রত্যেকটা মা বাবাকে যদি বলি, যত স্মার্টেস্ট মা বাবাই হোক, যত মানে ব্রিলিয়ান্ট মা বাবাই হোক, যত মেধাবী মা বাবাই হোক, আপনি 8-10 বছর বা 12 বছর পর্যন্ত সন্তানদেরকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। কোনো মা বাবাই বলতে পারবে না যে আমি আমার সন্তানকে আমার মতো করে রাখতে পেরেছি, কেউ বলতে পারবে না। ভেরি ট্রু। কারণ এই বয়সটা একদম বাচ্চাদের নিজেদের মতো করে চলতে তারা পছন্দ করে এবং আবেগপ্রবণ হয়। এই জেনারেশনটা সবসময় এসছে, কিন্তু এই জেনারেশনটা কালক্রমে পরিবর্তন হয়েছে, Right. অভ্যাসের পরিবর্তন হয়েছে। Right. আমাদের সময় আমরা হয়তো বাইরে খেলতে যেতাম,
আপনি খেলতে গেছেন, রাইট? ইয়েস, অ্যাবসলিউটলি। প্রতিদিন বিকালে আমাদেরকে মা বাবারা কখনো ঘরের মধ্যে রাখতে পেরেছে? না, কখনো পারেনি। আমরা বাইরে গেছি, আমরা দৌড়েছি, আমরা বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবকে নিয়ে Right, লুকিয়ে right. হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত বাইরে আবার থাকা- সন্ধ্যার ভিতরে আসতে হবে বাসায়, আসতে হবে বাসায়। এটা টাইম ছিল, ফিক্স ছিল। আমরা কখনো আমরা বাজার বলতাম বা আমরা বলতাম, মানে ওইসব জায়গাতে যেতে আমরা চিন্তা তো করতে পারি না। ট্রু ট্রু ট্রু। আশপাশে ক্ষেত খামার থেকে শুরু করে ছোট ছোট মাঠ, বিভিন্ন ধরনের এগুলোর মধ্যে খেলে কখন সন্ধ্যার মাগরিবের নামাজের আগেই বাসায় বসে কি পড়াশোনায় বসে যেতাম। তো পড়াশোনার কালচার আছে এখন? না, এখন আগে আমাদের পড়াতে হতো, কিন্তু আমাদের বসাতে হতো বেঞ্চের মধ্যে, যাতে আমরা পিছনে ঢালান দিতে না পারি, ঘুমাইতে না পারি, ঘুমাইতে না পারি। এখনকার বাচ্চারা তো শুয়ে শুয়ে পড়াশোনা করে। শুয়ে শুয়ে পড়াশোনা। বাট দিস ইজ মানে এটাকে আমি দোষ বলবো না, অ্যাজ লং অ্যাজ দ্য পারফরমেন্স ইজ দেয়ার, তারা করছে। বাট আমার একটা জিনিস খুব কষ্ট লাগে এখন এসে, যে বাংলাদেশে, বিশেষ করে আমি বাংলাদেশ নিয়ে কথা বলবো সাগর, তুমি তো বাংলাদেশের সব কিছু এবং বাংলাদেশের ইকোনমিক, পলিটিক্স, অন্যান্য সব কিছু নিয়ে তুমি নিউট্রালভাবে একটা জার্নালিস্ট হিসাবে তুমি করছো, যে তোমার ভিতরে আল্লাহ পাকের রহমতে এখন পর্যন্ত কেউ কোনো পয়েন্ট আউট করতে পারে না। যারাই পয়েন্ট আউট করার চেষ্টা করছে তা দে মাইট হ্যাভ এ সাম উইক পয়েন্ট এনিওয়ে। সো আমার একটা কথা হলো যে কেন আমাদের এই জেনারেশন এবং কেন এই 2026-এ এসে আমাদের অনেক ধরনের রিলেশন ব্রেকআপ হয়ে যাচ্ছে। এবং একটা জিনিস আমি খেয়াল করেছি যে মানে যেটা তুমি একটু আগেই বললা, সম্পর্কের মধ্যে কোনো সম্মান নাই, সম্পর্কের মধ্যে there is a call, it's a আস্থা নাই, আস্থাটা আবার সেলিব্রেশনও নাই, সেলিব্রেশনটাও নাই। কিন্তু একটা হাজব্যান্ড ওয়াইফ যখন 1 বছর 2 বছর বিয়ের পর দে আর ইন আ হানিমুন মুড, 4 বছর 5 বছর 6 বছর পর থিংস আর আস্তে আস্তে তারা মনে হয় বলে যে বাস্তবের দুনিয়া এসে পড়ছে। আরে বাস্তবের দুনিয়া এসে পড়ছে মানে দিস ইজ দ্য রিয়ালিটি। ইভেন 10 বছর বৈবাহিক জীবন পার করা মানে তো এখন একটা বিশাল একটা মানে সারপ্রাইজিং বিষয়। ইয়েস, নাওডেজ কিন্তু অথচ আমাদের মা, আমাদের খালাদের জীবনটাই ছিল যে সারা জীবন পার করতে হবে। ট্রু, আই হ্যাভ সিন মাই দ্যাট। আই রেজড, মাই ফাদার ওয়াজ আউট অফ দ্য কান্ট্রি, 17 বছর দেশের বাইরে ছিল আমার বাবা। আমার মা একটা কমিটমেন্টের উপরে আমাদের বড় করেছে। এবং সেই মহিলা কোনদিন তার জামাই আসতো 2 বছর পর পর দেখা করতে, বাট তার আফসোসও ছিল না। না, শি ওয়াজ ভেরি ডেডিকেটেড, পার্ট অফ কি বলে ফ্যামিলি কালচার। ইয়েস, এন্ড আমরা ওই অর্ডার, আব্বার ওই অর্ডারের মধ্যে আমরা চলতেছি। সে নাই দেশে, কিন্তু নাও when parents is still there, সব কিছুই আছে। আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সাগর, একজন সাইকিয়াট্রিক যার কাছে আমরা যাই, যার কাছে আমাদের মেন্টাল বা কোনো প্রবলেম নিয়ে, রিলেশন প্রবলেম নিয়ে তাদের কাছে যে আমরা অ্যাডভাইস দেই, তার ফ্যামিলি লাইফ ডিভোর্স হয়ে গেছে আফটার 20 ইয়ার্স। যে কয়েকদিন আগে একটা যেটা হলো, এটা আমার কাছে ফানি নেই, এটা আমার কাছে কষ্ট লেগেছে। আমি শিওর তাদের তো 100% ভ্যালিড রিজন আছে। এই রিজনটা এখন আমার কাছে, বিং এ নিউট্রাল পারসন, বা তোমার কাছে এটা একটা হাস্যকর লাগবে, বাট তাহলে উনি আমাদের মোটিভেট করেছে, উনি আমাদের মেন্টাল মানে ভাইটামিন দিয়েছে মেন্টালি। তো উনার বেলায় এটা হয়নি। You see where we standing, guys. শুনুন, আমি যেটি বলতে চাই, আসলে সম্পর্কটা সম্পূর্ণ একটা আপেক্ষিক একটা বিষয়, খুবই কঠিন একটা বিষয়। আপনি সম্পর্কটা কিসের উপরে বেস করে আপনি রান করবেন, এখানে অনেকগুলি ফ্যাক্টর কাজ করে। তবে আমি মনে করি সম্পর্কের মধ্যে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আস্থার একটা জায়গা, যেখানে একে অপরকে স্বাধীনতা দেওয়ার যে একটি বিষয়, এটিকে সবচেয়ে বেশি কেয়ারফুলি মেনটেন করা উচিত। ট্রাস্ট, বিশ্বাসটা থাকতে হবে। বিশ্বাসটাকে রেখে, মানে বিশ্বাস হলো একটা দড়ি। আপনি রশিটা হাতে রাখলেন, ছেড়ে দিন। আপনি যতই নিয়ন্ত্রণ করতে চাবেন ততই আপনি এই জায়গাটা সবাই এক্সারসাইজ করতে পারে না। আমরা এত বেশি চাই। আর আরেকটা বিষয়, এটাও সত্য, দেখুন, মানে আমরা তো অনেক বছর পিছিয়ে আছি পশ্চিমা অ্যাডভান্সড যেই কালচার যদি বলি,
সে কালচার কোথায় আছে? আপনিও বিদেশে ছিলেন, আমিও বিদেশে আছি। সেখানে কিন্তু আসলে বিয়েতেই বিশ্বাসী না। না, আমি তার যদি আগে কানাডা- 2-3 বছর একসাথে থাকতে হবে। আগে না, আপনি যে কানাডাতে এখন বিয়ের পার্সেন্টেজ কত বলেন? ভেরি লো, ভেরি লো, নট ইভেন 10%। নো, ভেরি লো, ভেরি লো। 90% তারা লিভ টুগেদার করে। ওইটাই তো বললাম, আগে একসাথে থাকতে হবে। এক্স্যাক্টলি। আগে না, পরেও কোন সময় এসে বিয়ে করে, যখন কারো আর কোনো শারীরিক চাহিদাও থাকে না, রাইট, রাইট। শুধুমাত্র একে অপরকে কোনো কারণে। ওদের লিভিং টুগেদারের মধ্যে মানে আমি একটা আমি জিনিস টকিং অ্যাবাউট নাও ডে, না রে, ইভেন একটা তো সময় ছিল- ব্যাক দেন একদম। তারপরেও আছে, তখন একটা ভালো পার্সেন্টেজ ছিল যে না, একটা হ্যাঁ। বিয়ের একটা বয়স, বাচ্চা কাচ্চা নিয়ে। এখন তো বাচ্চা কাচ্চাও তারা নিচ্ছে, কে বাবা এটাও জানে না। মানে বাচ্চার এখন তো দেখা যাচ্ছে যে পিতার নাম এখন আর বসায় না, এখন মায়ের নাম মায়ের বসায়। নাম, এটা আগেও ছিল, মায়ের নাম ইজ প্রায়োরিটি। প্রায় না, আগেও ছিল, এখন ইদানিং গেলে তো নাইনই করে ফেলেছে। হ্যাঁ, আগে তো- বাবার নাম কোনো কিছু নর্থ আমেরিকাতে আমি নাই। যদি বলি আমাদের দেশে তো বাবার নাম প্রথম, পরে হ্যাঁ, মায়ের নাম। মায়ের নাম। তো এই যে বিষয়, এখন বাংলাদেশে মনে হয় এই নিয়মটা করেছে, মায়ের হ্যাঁ, নাম। মায়ের নাম এখন দিয়েছে। তো এগুলি কেন? সময়ের সাথে সাথে এই বিষয়গুলিকে পরিবর্তন হচ্ছে। আমি যেটি মনে করি যে লাইফ ইজ ফর ওয়ান্স, ইটস ওয়ান টাইম, ওয়ান ওয়ে টিকেট। ওয়ান ওয়ে টিকেট, রাইট? তো সুতরাং এখানে এটাও ঠিক, লাইফকে নিজের মতো করে গোছানো, সাজানো এবং এনজয় করা। এনজয় করা, অ্যাবসলিউটলি, At the same time, অ্যাবসলিউটলি। যদি প্রশ্ন করেন আপনি, আসলে সুখে আমরা আছি কিনা? গুড সব কোশ্চেন। কিছুর গোড়াতে হলো সুখ, যে আপনি আপনার জীবন নিয়ে কতটা মানে সুখে আছেন। মানে এই সুখটাকে কিন্তু নিজেরটা নিজেই তৈরি করে নিতে হবে। সাগর। এক্স্যাক্টলি। আমি যদি কম্পেয়ার করি উইথ দ্য ওয়েস্টার্ন কান্ট্রি, আমরা কিছুদিন আগ পর্যন্ত অনেক বেশি সুখী ছিলাম। ইয়েস। আপনি যদি দেখেন পশ্চিমা দেশগুলিতে কেউই সুখে নাই। তারা হয়তো উন্নত জীবনযাপন করে, কিন্তু প্রত্যেকটা মানুষ একটা সময় এসে একা হয়ে যায়। ট্রু। আপনি যদি দেখেন, কারণ আমাদের যে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড একটা লাইফস্টাইল কালচার, এটা যে কতটা মানে গুরুত্বপূর্ণ অমূল্য সম্পদ, এটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলি দেখলে পাবেন আপনি। ট্রু। তাদের মধ্যে তারা একাকী বসবাস করে। শুধুমাত্র তাদের জীবনটা দেখলে আপনি কি বুঝবেন? একটু খেয়াল করেন, আপনি তো ছিলেন, জাস্ট Yes, I agree with you. I agree with you. I agree with you. মানে ওই জায়গাটাতে আপনি জাস্ট আপনার স্মৃতিটুকু নেন। I agree with you. সবাই কোনোরকম আনন্দের জন্য জীবনযাপন করতেছে, আর কিছুই না। যে আমি আমার জীবনকে সেক্সুয়াল লাইফ এনজয় করব, আমি আমার মতো করে অফিসে যাব, বাসায় এসে ঘুমাবো, আমার আত্মীয় স্বজন নাই, কিচ্ছু নাই, আমি একটা মেয়েকে নিয়ে লিভ টুগেদার করব, আর শনিবার রোববারে গিয়ে আমি এনজয় করব। এই জীবন অপেক্ষা করে কখন বুড়ো হবো, মরে যাব। বাট দিস ইজ নট, No, that's not a life. That's নট লাইফ। No, আমার it's কাছে not মনে life. হয় না যে এটা No, খুব it's- বেশি হেলদি লাইফ। মানে এখন আমি দেখি তো, মানে আই হ্যাভ সিন মাই ফাদার, আমার মা আমরা ওইদিকে যাচ্ছি, দেখেন আমরাও কিন্তু এদিকে আস্তে আস্তে আমরাও আমাদের জিনিসটা, আমাদের এই জেনারেশন না, আমাদেরকে এখন আর ওই সম্মানটা দেয় না। তুমি একটু খেয়াল করে দেখো। কারণ আমাদের জেনারেশনরা এখন বাবা রিটায়ার হয়ে বাসায় বসে আছে, মনে করো আমি বাসায় বসে আছি। সেদিন আমাকে একদিন আমার এক ফ্রেন্ড মিনস বড় ভাই বলছিল যে আমি বাসায় বসে আছি, তার নিজের বাসা, ইজ ওয়েল অফ মানি, টাকা পয়সা তার অভাব নেই, নিজে বাসা তৈরি করেছে। তার ছেলে বাসায় ঢুকেছে, ঢুকার পর যে বলে, বাবা বলতেছে যে আমি বাসার মধ্যে সারাদিন, ছেলেটা স্কুল থেকে আসে, বলে চলো বাবা আমরা ভিডিও গেম খেলি। ছেলেটা উত্তর দিছে, ড্যাড আমি তোমার মতো সারাদিন বাসায় বসে থাকি না, আমি সারাদিন স্কুল করি, আমার হোমওয়ার্ক আছে। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিংস? এবং সে আমাকে বলতেছে তার ওয়াইফ আবার জব করে, ওই বাসা তার নিজের তৈরি করা প্যালেসের মতো একটা বাড়ি। ওয়াইফ এসে বলতেছে পাশের বাসার একজন নতুন স্টার্ট আপ বিজনেস তৈরি করেছে, তুমি কি ওইখানে, তুমি কিন্তু ফ্রি করতে পারো। সে আমাকে বলছে যে ফাইজান আমি এভরি ডে 1% করে আমি আমার রেসপেক্ট শেষ করতেছি। আমি মনে করি আই রাদার ওয়ার্ক অ্যান্ড ওইখানে স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে মারা যেতাম, ওইটা আমার জন্য ওয়ার্থের ছিল। বাট আমি এখন এসে এইভাবে, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সম্মান কোথায় চলে গেছে বাচ্চাদের। হাউএভার আমি অনেক কিছু, আজকে আমরা একটা ফ্রেন্ডলি আলাপ করলাম। সাগর, হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন আমি তোমাকে বলে দিই, লাস্ট কোয়েশ্চেন। আমার একটা লাস্ট কথা আমি বলি। জি। আমি এতক্ষণ তো অনেক বক্তব্য দিলাম, যে ফ্যামিলি ওরিয়েন্টেশন ইজ দ্য মোস্ট লাইক ভ্যালুয়েবল অ্যান্ড বেস্ট ওয়ে টু লিভ এ লাইফ। হোয়াট অ্যাবাউট মাই ফ্যামিলি? ইফ ইউ আস্ক মি, আমি প্রাউডলি আই ক্যান সে আমরা এখনো পর্যন্ত
আমি, আমার বাবা, মা, আমার ভাই, Yes, we all are alhamdulillah. Same here. আমরা Alhamdulillah. একসাথে থাকি, একই Alhamdulillah. বিল্ডিং এ থাকি, একই টেবিলে খাই, একই পাতে খাই, একই পাতিলে রান্না হয়। আমার ভাইরা সবাই বিয়ে করেছে, সব স্ত্রীরা একসাথে থাকে। আমার বাচ্চাদেরকে জন্ম হয়েছে ক্যানাডাতে। বিদেশে, রাইট? Right. তাদেরকে আমি প্রতি বছর আমার বাবা মার সাথে বিশাল একটা সময় কাটানোর জন্য আমি তাদেরকে নিয়ে আসি। Very nice of you. Very nice. ওই যাতে ওই যে রুটটা থাকে। হ্যাঁ, এটা কেন এই রুটটা থাকে, এবং পাশাপাশি একটা বন্ডেজ, ফ্যামিলি বন্ডেজ, ফ্যামিলি বন্ড। ওরা যাতে ভ্যালুটা বুঝে, ফ্যামিলি ভ্যালুটা বুঝে। এই যে আমি ফাইট করছি এখনো, এত কিছু বোঝার পরেও কিন্তু আমি ফাইট করছি যে না, তারপরেও যে একটা লেগাসি থাকবে আমার ঐতিহ্যের সাথে, আমার কালচারের সাথে, আমার রুটের সাথে, আমার বাবা মার সাথে। এটাই যদি না থাকে তাহলে লাইফের মিনিংটা কি? Agree with you, boy. Agree with you. Absolutely. জন্মগ্রহণ করলাম, নিজে ভালো খেয়ে দিয়ে মরে গেলাম, ইজ ইট Yes. লাইফ? No, it's not. It's not worth it. রাইট। তো সুতরাং আমিও মনে করি যে ইচ্ছে করলে সব কিছু সম্ভব। Yes. আপনারা যারা মানে আমাদের কথাগুলো হয়তো আপনাদের মনে উপর নাও হতে পারে, হুট করে আউট অফ দ্য বক্স, এটা জাস্ট আমরা কথা বলতে বলতে আজকে এই ভিডিওটা করে ফেললাম। আপনাদেরকে আমরা কোনোভাবে শেখাচ্ছি না। আপনাদের কাছে আরো ভালো ভালো উদাহরণ থাকতে পারে, আরো ভালো চমৎকার কথা আপনারা জানতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এসব নিয়ে কথা বলা উচিত। আমাদের সামাজিক পরিমণ্ডলে, পারিবারিক পরিমণ্ডলে, আমাদের বাচ্চাদেরকে নিয়ে এসব গল্প করা উচিত যে আমাদের ঐতিহ্য হলো এটা। কারণ আমরা সর্বশেষ আমাদের পরিচয়, আমরা বাংলাদেশি, আমরা Absolutely. বাঙালি। এই পরিচয় যে কতটা গর্বের পরিচয়, পৃথিবীর যারাই মানে উন্নত রাষ্ট্রের মানুষগুলো যখন শুনে যে আমাদের এমন একটা ফ্যামিলি কালচার আছে। Right. দেখেন, আপনি মাঝে মধ্যে শুনবেন বিদেশ থেকে মানুষ এখানে চলে আসে বিয়ে করতে। হ্যাঁ, কেন? কারণ আমাদের তারা যে culture, এখানকার মেয়েরা কেয়ারিং, হিয়ারিং। স্বামীর প্রতি একটা ইয়ে আছে, ফ্যামিলি একটা বন্ডিং এর মধ্যে True, তারা বড়, true, true. এখানে চলে আসে। উন্নত রাষ্ট্র থেকে শুনি ওই কোথাকার কোন গ্রামে চলে আসছে, কোন জাপানিজ বিয়ে করতে চলে আসছে, True, true. ওই চাইনিজ বিয়ে করতে হ্যাঁ, চলে হ্যাঁ, আসছে, ওই হচ্ছে তো। কোথায়। এ ধরনের ঘটনা কেন হয়? কারণ তারা দীর্ঘদিন স্টাডি করে যে আসলে বাংলাদেশি মেয়েরা কেমন, বাংলাদেশি ছেলেরা কেমন। জাপানে যান, বাংলাদেশি ছেলেদেরকে অনেক মানে জাপানিজ মেয়েরা বিয়ে করছে, কারণ তারা ফ্রাস্ট্রেটেড ইয়েস। আউট অফ দেয়ার লাইফস্টাইল। আমাদের ভিতর ওই ফ্যামিলি কেয়ারিং, বন্ডেজ, ইমোশনাল। তারা যখন একটা পর্যায়ে আসে তখন তারা মনে হয় আমার তো কেয়ার দরকার, কে আমাকে কেয়ার করবে? কারণ জাপানিজ ছেলে তো কেয়ারিং জানে না, এই কারণে সে একটা বাংলাদেশি ছেলের হাত ধরে। এগ্রি উইথ দিস ইজ দ্য রিয়ালিটি। সুতরাং আমরা অনেক দেশ থেকে অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে আমাদের এই কালচারকে আরও বেশি কি বলবো, আমাদের সন্তানদেরকে বরং আমাদের কালচারমুখী করা, এটি একটি চ্যালেঞ্জ, বাট আমাদেরকে এটি তৈরি করতে হবে। আমরা পারবো, শেষ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আজকে সাগর আর আমি বসে আড্ডা করছিলাম। আমি তো সবচেয়ে বেশি কথা বলি। না, তোমাকে রাখার জন্য আমি, ইউ আর মাই গেস্ট বাট অলওয়েজ আমার ফ্রেন্ড, আমার nice ফ্যামিলি of you. ফ্রেন্ড। My- থ্যাংক ইউ ভেরি মাচ সাগর, pleasure. সো নাইস অফ ইউ। এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের বন্ডেজ, আমাদের ফ্রেন্ডশিপ গত 18-19 বছর থেকে আছে, বিং লাইক এ ফ্যামিলি। This is also এটা কিন্তু মেনটেন করা, exemplary একটা হ্যাঁ, এটা কিন্তু আমাদের আজকের রিলেশন না, কিন্তু এত বছর থেকে আমাদের ভিতরে অনেক অবস্টেকল এসেছে, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, বাট আমরা কিন্তু এই বন্ডেজ কোনোদিন ব্রেকআপ হতে দেই নাই। সো এনিওয়ে গাইজ, ভালো থাকবেন সবাই এবং সবাই সুস্থ থাকবেন, এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন, বিকজ এটার ভিতরে অনেক কিছু জানার আছে আপনাদের। ভালো থাকেন সবাই, টাটা।